অনশনরত বিনিয়োগকারীদের ডিএসসির সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। 21 আগস্টের গ্রেনেড হামলার দুটি মামলায় আসামিদের অব্যাহতির আবেদনের উপর শুনানি চলছে। কাল বিএনপির উত্তরাঞ্চলমুখী রোড মার্চ সমাবেশের জন্য বগুড়ায় ব্যাপক প্রস্তুতি। আসসালামু আলাইকুম, শামীম মাহবুব আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 1টার 21 সংবাদে। পুঁজিবাজার স্থিতিশীল করবার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে রাতভর বিক্ষোভ চলার পর অনশনরত বিনিয়োগকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এখন লেনদেন চলছে ডিএসসিতে। সকাল 9টার দিকে মতিঝিল থানা পুলিশ ডিএসসির সামনে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এ সময় সেখান থেকে মাইক ও চেয়ার সরিয়ে ফেলা হয়। ডিএসসি ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে ডিএসসির সামনের সড়কে যান চলাচল আবারও শুরু হয়েছে। তবে কর্মসূচি পালনকারীরা জানিয়েছেন তাদের বেশ কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। 2 সপ্তাহ ধরে টানা দরপতনের পর রোববার বেলা 11টায় লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে আমরণ অনশনের ঘোষণা দিয়ে ডিএসসির সামনে অবস্থান নেয় ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। বেশ কয়েকজন রাজনীতিবিদ সেখানে গিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এর আগে সারা রাত ধরে অনশন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। ডিএসসির সামনে এই আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেন কয়েকশো বিনিয়োগকারী। এ সময় তারা অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন, পাশাপাশি পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহমুদ সিরাজ। রোববার সকাল থেকে আমরণ অনশনে যাওয়া এসব বিনিয়োগকারীদের রাতভর আন্দোলনে যেন একটু ক্লান্তির ছাপ নেই। নিজেদের দাবি নিজেরাই আদায়ের চেষ্টায় আন্দোলন করে যাচ্ছেন এই ক্ষুদে বিনিয়োগকারীরা। না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় বসে তাদের দাবির কথা তুলে ধরছেন সরকারের কাছে। সকাল থেকে আমরা না খেয়ে না দিয়ে এখানে রাস্তায় সবাই শুয়ে আছি। সারা রাত থাকবো, কালকে থাকবো, এইভাবে তো দিন চলতে পারে না। আমরা তো মানুষ, আমরা তো পশু পাখি না। আজকে আমি সর্বশান্ত হয়ে গেছি ভাই। আমি আমার বাচ্চাদের বেতন দিতে পারতেছি না, আমি সংসার চালাইতে পারতেছি না। কখনো গান গেয়ে, কখনো কবিতা পাঠ, আবার কখনো কৌতুক বলে বিনিয়োগকারীদের মনোবল দৃঢ় রাখার চেষ্টা চালানো হয়। শেয়ার বাজারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কামনায় তারা আন্দোলন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে আমার আকুল আবেদন, আমার বিনীত আবেদন, আপনি আমাদেরকে অন্তত আমাদের দয়া করেন। এই অর্থমন্ত্রীর হাত থেকে, এই বাংলাদেশ ব্যাংকের অপদার্থ গভর্নরের হাত থেকে আমাদেরকে দয়া করেন। ওনার পাশে চাটুকারদের সরাই আমাদের জনগণের কাতারে আসা আমাদের দিকে একটু তাকানোর জন্য বলেন ওনাকে। লাভ নয়, মূলধন ফেরতের আন্দোলনে বদ্ধপরিকর তারা। এই পুঁজিবাজার সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত আমরা আমাদের এই অনশন কর্মসূচি চালিয়ে যাব। প্রধানমন্ত্রী উনি মার্কেটের ব্যাপারে স্পষ্ট কোন ডিক্লারেশন দিবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। পরে ডিএসসির সামনে ফজরের নামাজ আদায় শেষে পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রত্যাশায় বিশেষ মোনাজাত করেন বিনিয়োগকারীরা। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। ডিএসসিতে আছেন বিনতি জাহান এবং সিএসসিতে আছেন ইসরাত ইথার। ধন্যবাদ শামীম। জানাচ্ছি এই মুহূর্তে ঢাকা শেয়ার বাজারে এই অবস্থা। এনবিআর পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তারপর থেকে বাজারে পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের কর রেয়াত দেওয়া, মিউচুয়াল ফান্ডের আয়ের উপর কর ধার্যকৃত কর প্রত্যাহার করা এবং সেই সাথে ব্রোকার হাউসের কমিশনের উপর উৎসে কর কমিয়ে আনা, এই বিষয়ে প্রজ্ঞাপন জারির পর থেকে বাজারের লেনদেনে খানিকটা পজিটিভ মুভমেন্ট রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাজারে যে লেনদেন হয়েছে তার মাঝে দর বাড়ার সংখ্যাটা অনেকাংশে বেশি রয়েছে এবং লেনদেনের যে গতি সেটাও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। এবং সেই সাথে এখন পর্যন্ত টার্নওভারের পরিমাণ ছাড়িয়ে গেছে 130 কোটি টাকার কিছুটা বেশি এবং সেই সাথে এখন পর্যন্ত লেনদেনকৃত কোম্পানিগুলোর মাঝে দর বেড়েছে 230টি কোম্পানির এবং দর হারিয়েছে 14টি কোম্পানি, যেখানে দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে 4টি কোম্পানি। এদিকে এখন পর্যন্ত ডিএসসি জিআর ইন্ডেক্স 109 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 5496 পয়েন্টে। বেড়েছে ডিএসআই ইন্ডেক্সটি এবং এই ইন্ডেক্সটি এখন পর্যন্ত 89 পয়েন্টের মতো বেড়েছে, অবস্থান করছে 4608 পয়েন্টে। এবং সেই সাথে এখন পর্যন্ত আমরা যেটা নিচের যে অবস্থা সেখানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীরা যদি ব্রোকারেজ হাউসগুলো অনেকটা ফাঁকা থাকলে অনেক নিচে পুলিশ মোতায়েন এবং যেসব আইন শৃঙ্খলা
বাহিনী রয়েছেন তারা মোতায়েন রয়েছেন এবং সেই সাথে এখন পর্যন্ত যারা আসলে বিনিয়োগকারীরা এসেছেন তারা স্বাভাবিক লেনদেন করছেন এবং সেই সাথে এখন পর্যন্ত সব কোম্পানিগুলো টপ রেটের তালিকা রয়েছে। তার মাঝে প্রথমে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো, তৃতীয় অবস্থানে ASIBL, চতুর্থ অবস্থানে রয়েছে ইউসিবিএল, পঞ্চম অবস্থানে MI সিমেন্ট, এরপরে যথাক্রমে বেক্সিমকো, ফার্মাসিউটিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়ান ব্যাংক লিমিটেড, সিএমসি কামাল এবং সামিট পাওয়ার রয়েছে টপ রেটের তালিকায়। তো এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজার এই মুহূর্তের খবর এবং এখন চট্টগ্রাম শেয়ার বাজার এই মুহূর্তের খবর জানতে যাচ্ছি সিএসি স্ট্রিটে, সেখানে রয়েছে ঈশ্বরদী থার। ধন্যবাদ মিন্টি। দিনের শুরু থেকে চিটাগং স্টক এক্সচেঞ্জে আমরা কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পেয়েছি, এরপরে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা সেই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আমরা কিছুটা সূচকের উঠানামা দেখেছি। এরপরে এনবিআর এর প্রজ্ঞাপন জারির পরে এখন আমরা বেশ ভালো একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখছি। এই মুহূর্তে সিএসি 30 ইন্ডেক্স বেড়ে দাঁড়িয়েছে 13,779 পয়েন্ট এবং সিএসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্স বেড়ে দাঁড়িয়েছে 9,789 পয়েন্টে। এই মুহূর্তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা গিয়েছে যে দর বেড়েছে প্রায় সবকটি কোম্পানিরই, দর বেড়েছে 134টির, কমেছে 7টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে একটি কোম্পানির শেয়ারের দাম। দিনের এই মুহূর্তে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 25 কোটি টাকার মতন। জানিয়ে দিচ্ছি টপ ট্রেডে উঠে আসা কোম্পানিগুলোর অবস্থান। টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দ্বিতীয় অবস্থানে রয়েছে আফতাব অটো, ইউনাইটেড এয়ার রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে রয়েছে পিপলস লিজিং, পঞ্চম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, সোশ্যাল ইসলামিক ব্যাংক রয়েছে ষষ্ঠ অবস্থানে, সপ্তম অবস্থানে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, অষ্টম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক, নবম এবং দশম অবস্থানে রয়েছে মোবিল যমুনা লিমিটেড এবং বেক্সিমকো ফার্মা। তাছাড়া আমরা জানি যে ইসলামিক ইন্স্যুরেন্স তারা ফেস ভ্যালু 100 টাকা থেকে 10 টাকা করে সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য ইজিএম নির্ধারণ করা হয়েছে 17 নভেম্বর এবং ইজিএম এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 26 অক্টোবর। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন ফিরে যাচ্ছি 21-এর মূল খবরে। ইথার বিনতি, দুজনকে ধন্যবাদ। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সর্বশান্ত করবার মাধ্যমে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ও জাতীয় নেতৃবৃন্দের উপর সরকারের হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পুঁজিবাজারে ধসের কারণে প্রায় 30 লাখ পরিবার পথে বসেছে। এসবের জন্য সরকারের ফ্যাসিবাদী আচরণকেই দায়ী করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তনের দাবি মানা না হলে সংসদে না যাওয়ার কথাও জানান জয়নুল আবদিন ফারুক। তারা অনশন করেছেন, সে অনশনকে একটু আগে শতে শতে পুলিশ দিয়ে মতিঝিল পাড়া থেকে উচ্ছেদ করা হয়েছে। তাদের এই গণতান্ত্রিক অধিকার থেকে এই সরকার তাদেরকে বঞ্চিত করেছে। আমি আমার দলের পক্ষ থেকে এবং জিয়া ব্রিগেডের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। 21শে আগস্টে গ্রেনেড হামলার 2টি মামলার আসামিদের অব্যাহতির আবেদনের উপর শুনানি চলছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী আদালতে এই শুনানি চলছে। আদালতে বিচারকের দায়িত্ব পালন করছেন মহানগর হাকিম শাহেদ নূর উদ্দিন। এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ হত্যা ও বিস্ফোরক আইনের 2টি মামলায় কারাবন্দীদের আদালতে হাজির করা হয়। প্রচার প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকা। প্রার্থীরা দিন রাত সমানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই নির্বাচনে আগামী 28 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তৈমুর আলম খন্দকার এবং ডাক্তার সেলিনা হায়াত আইভি। এরপরও সুষ্ঠু নির্বাচন নিয়ে তারা নানা আশঙ্কার কথা জানিয়েছেন। এদিকে শামীম ওসমানের পক্ষে নারায়ণগঞ্জে নির্বাচনী গণসংযোগে নেমেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মঞ্জুরুল আলম পান্না। তার কাছ থেকে জানবো সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার সবশেষ খবর। পান্না। হ্যাঁ, সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর প্রার্থী এবং ভোটারদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন? শামীম, এরই মধ্যে আপনি আপনার সংবাদের মধ্যে আপনি বলে ফেলেছেন যে ডক্টর সেলিনা হায়াত আইভি এবং বিএনপি দলীয় সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার, ওনারা দুজনই স্বাগত জানিয়েছে এটাকে। আর সাধারণ মানুষের যে প্রতিক্রিয়ার বিষয় আপনি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে সাধারণ মানুষ ব্যাপকভাবে উৎসাহী এবং তাদের বক্তব্যের মধ্যে দিয়ে এই চিত্রই ফুটে উঠেছে যে সেনাবাহিনী যদি মোতায়েন না করার সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে নির্বাচনে যে কোনো ধরনের সাংঘর্ষিক ঘটনার সূত্রপাত ঘটতে পারত এবং ভোটাররা অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিল তারা ভোট কেন্দ্রে যাবে কিনা,
অনেক ভোটার, আমি যাদের সাথে কথা বলেছি তাদের ভিতরে পাওয়া গেছে এমন অনেকে বক্তব্য দিয়েছেন যে নির্বাচনে তারা যথেষ্ট শঙ্কিত ছিলেন। এখন সেনা মোতায়েনের সিদ্ধান্তে তারা অনেকটাই উৎসাহী হয়ে উঠেছেন এবং তারা মনে করছেন যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। তবে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন, যদিও তাকে সমর্থন দেওয়া হয়নি, সেই সেলিনা হায়াৎ আইভী বলছেন যে সেনা মোতায়েনের সিদ্ধান্তে তিনি খুশি, তবে সেনাবাহিনী সহ সরকারের সর্বোচ্চ মহলের সজাগ দৃষ্টি রাখতে হবে যেন নির্বাচনের আগে কালো টাকার প্রভাব বিস্তার করতে না পারে। এই জন্য সাদা পোশাকে সেনা সদস্যদের যাতে অবস্থান নিতে পারে উনি সেই বিষয়ে বলেছেন। আর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়ে আপনি এর মধ্যে যে বিষয়টি বলেছেন সেই বিষয়ে আমরা দেখেছি যে শামীম ওসমানের বাড়িতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানের বাড়িতে উঠোন বৈঠক করছেন এবং তাদের কাছে প্রশ্ন করা হয়েছে তারা কি সমর্থন দিয়ে এখানে আসছেন। তারা বলছে না, আমরা ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, আমরা সেই হিসেবে এখানে প্রচারণায় নেমেছি। পান্না, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সিনিয়র রিপোর্টার মঞ্জুরুল আলম পান্না জানালেন নারায়ণগঞ্জ থেকে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নয়া ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি আরো বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, আর এর ক্ষতিপূরণে প্রয়োজন বিপুল অর্থের। ক্ষতি মোকাবেলার তহবিল সংগ্রহে যুক্তরাজ্য পাশে থাকবে বাংলাদেশের। এছাড়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানান ব্রিটিশ হাই কমিশনার। বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোড মার্চের বহর নিয়ে উত্তরাঞ্চলে যাচ্ছেন কাল। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিকেলে জনসভায় তিনি ভাষণ দেবেন। রোড মার্চ ও জনসভা সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বগুড়া প্রতিনিধি আরিফ রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে বগুড়া শহরের দেওয়ালগুলো। রোডমার্চ বহরকে স্বাগত জানাতে প্রধান সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। আর জনসভা স্থলে 40 ফুট লম্বা ও 30 ফুট চওড়া মঞ্চ তৈরির কাজ চলছে। মাঠের আয়তন দেখে মনে হচ্ছে যেখানে লোক ধরবে না। জনসভা সফল করতে ব্যাপক আয়োজনের পাশাপাশি নেতাকর্মীরা বলছেন, বগুড়া থেকেই সরকার বিরোধী গণ আন্দোলন গড়ে তুলবেন তারা। সর্বকালের সর্বযুগের সর্ববৃহৎ জনসভা বগুড়ার মাটিতে হবে ইনশাআল্লাহ। তার জন্য আমরা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ সর্বস্তরের মানুষের সঙ্গে আমরা বসেছি। রোডমার্চ কর্মসূচি ও জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। র্যাব ও পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বগুড়া জেলার সীমানা থেকে আমাদের আলতাফুন্নেসা খেলার মাঠ পর্যন্ত যে রাস্তাটুকু প্রায় 40 কিলোমিটারের মধ্যে, সে সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা যেমন হাট বাজার, বিভিন্ন রাস্তার মোড় পড়ছে, এগুলোতে আমরা পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ফোর্স থাকবে, প্লাস এখানে সাদা পোশাকের ফোর্স থাকবে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকে এই আন্দোলন আরো চাঙ্গা হবে। রঞ্জক রিজভী, 21 টেলিভিশন। পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতার দ্রুত সমাধান দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় এই দাবি করেন তিনি। সুরঞ্জিত সরকারের কাছে পদ্মা সেতু সমস্যার পাশাপাশি অবিলম্বে দেশের শেয়ার বাজার ও গ্যাস সমস্যার সমাধানেরও দাবি জানান। এছাড়া সিলেটের রোড মার্চে বিএনপি নেতা লেচু মিয়ার চাঁদা দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, এমন কাজ করে সরকারের পতন ঘটানো যায় না। আমরাও বলি যে অবিলম্বে আমরা সরকারকে বলবো যে অবিলম্বে এই ওয়ার্ল্ড ব্যাংকে পদ্মা সেতুর বিষয়টির একটি গ্রহণযোগ্য মীমাংসা করুন আলোচনার মাধ্যমে। এই এলাকার মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ আমরা পদ্মা সেতু চাই, অবিলম্বে চাই, এবং পদ্মা সেতু এই দেশের মানুষের প্রাণের দাবি। এ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এই জটিলতার সমাধান করতে হবে, মীমাংসা করতে হবে এবং এটি আলোচনার মাধ্যমেই করতে হবে। প্রতিযোগিতাপূর্ণ পেশায় টিকে থাকা এবং সামনে এগিয়ে যেতে দরকার হয় উচ্চশিক্ষার সনদপত্র। আর তা পেতে পেশাজীবী শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়েন কিছু চিহ্নিত বিশ্ববিদ্যালয়ে। আর এই সুযোগে তৈরি হয়েছে সনদপত্র বাণিজ্যের কিছু প্রতিষ্ঠান, যেগুলোতে ঝুলছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড। খুলনা থেকে রকিবউদ্দিন পান্নুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য প্রয়োজন উচ্চশিক্ষার সনদপত্র, আর তা পেতে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টিকে বেছে নেন অধিকাংশ পেশাজীবী।
কেননা এখান থেকে সহজেই মেলে সনদপত্র। পরিকল্পনা বা প্রোগ্রামগুলো বা আমাদের যে সাবজেক্টের যেগুলো দরকার মানে চাকরিজীবীদের ক্ষেত্রে, সেগুলো আমরা এখানে এসে পাচ্ছি। আমরা আসছি যে একটা সার্টিফিকেট দরকার, যে আমাদের ক্যারিয়ারের জন্য একটা সার্টিফিকেট থাকতে পারে, রিল্যাক্সের জন্য আমরা সার্টিফিকেট পেতে পারি। শুধু দৃষ্টিকটু পরিবেশই নয়, এই বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে রয়েছে সনদপত্র বাণিজ্যের গুরুতর অভিযোগ। আর শিক্ষার্থীরাও স্বীকার করলেন তাদের উচ্চশিক্ষা গ্রহণে সনদপত্র অর্জন কতটা দরকার সেসব কথা। আসলে আমি তো ব্যাংকিং সেক্টরে আছি, তো এমবিএটা আমাদের জন্য অনেক এসেনশিয়াল, যে কারণে আসা। সনদপত্র বাণিজ্যকে কেন্দ্র করে খুলনার বিভিন্ন স্থানে এই প্রতিষ্ঠানে রয়েছে আরো 4টি শাখা। না না তেমন কিছু না, জাস্ট কথা বলে চলে যাবো। সরেজমিনে একাধিক শাখা থাকলেও ক্যামেরার সামনে অস্বীকার করলেন প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। একমাত্র রেজিস্ট্রিকৃত ট্রাস্টি মানে সরকার কর্তৃক নিবন্ধনকৃত একমাত্র দারুল হাসান ইউনিভার্সিটির একটা মাত্র ক্যাম্পাস খুলনায়, আর যেগুলো আছে সেগুলো সব অবৈধ। এই বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন, এসব কারণেই ক্রমান্বয়ে মান কমছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। টাকা থাকলেই কেবল ভর্তি করা আছে, এখানে কিন্তু কম্পিটিশনের কোনো বাড়াই নাই। টাকা থাকলেই সিট ইভেন তারা বাড়িয়ে দিচ্ছে, যদি ডিমান্ড থাকে তার সিট বাড়াচ্ছে। শুধু তাই না, তারা বছরে কয়টা করে সেশন চালাচ্ছে। এটাকে সিম্পলি কিন্তু এই যে বাণিজ্যই বলা যায়। তো এটা তো একটা জাতির জন্য খুবই খারাপ। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কথিত সনদপত্র বিক্রি বন্ধে সরকারের সহযোগিতা চাইলেন সচেতন অভিভাবকরা। রকিব উদ্দিন পান্নু, 21 টেলিভিশন, খুলনা। কলকাতায় রোববার শেষ হওয়া বাংলাদেশ বইমেলায় প্রায় 20 লাখ টাকার বই বিক্রি হয়েছে। কলকাতায় সারা বছর যেখানে 24 লক্ষ টাকার বই বিক্রি হয়, সেখানে মাত্র 4 দিনেই বাংলাদেশের এই পরিমাণ বই বিক্রি হলো। তবে কলকাতায় স্থায়ী একটি বিক্রয় কেন্দ্রের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গেল 12 অক্টোবর বাংলাদেশের সৃজনশীল বই নিয়ে এই মেলা শুরু হয়। 4 দিনে এই মেলায় প্রায় 5000 বই বিক্রি হয়েছে। দেশের বাইরের কিছু খবর। লিবিয়ায় ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের যোদ্ধারা বানি ওয়ালিদ শহরে ঢুকে পড়েছে। শহরটিতে কর্নেল গাদ্দাফি অনুগতদের তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছে এনটিসি কমান্ডাররা। রোববার বানি ওয়ালিদের উত্তর ও দক্ষিণ দিক থেকে গাদ্দাফি অনুগতদের লক্ষ্য করে নতুন করে মর্টার হামলা শুরু করে। ধারণা করা হচ্ছে শহরটিতে কমপক্ষে 1500 গাদ্দাফি সেনা রয়েছে। এর আগে গেল সপ্তাহে এই সেনাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় এনটিসি যোদ্ধারা। এদিকে গাদ্দাফির জন্মশহর সির্তে চলমান সংঘর্ষের মধ্যে ব্যাপক লুটপাটের খবর পাওয়া গেছে। সির্ত এবং বানি ওয়ালিদ ছাড়াও মিসরাতা শহর এখনো দখলে রেখেছে কর্নেল গাদ্দাফির অনুগত বাহিনী। এদিকে সিরিয়ায় অব্যাহত সংঘর্ষ বন্ধে ক্ষমতাসীন সরকার ও বিক্ষোভকারীদের আগামী 15 দিনের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে আরব লীগ। কায়রোতে সদস্য রাষ্ট্রগুলোর জরুরি বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। আরব লীগের সেক্রেটারি জেনারেল নাবিল আল বারাদি জানান, লীগ থেকে সিরিয়ায় সদস্যপদ স্থগিত করা হলে দেশটির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এটা করে সংঘর্ষ বন্ধ করা যাবে না। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, কায়রোতে সমঝোতা বৈঠকে বসতে আগ্রহী নয় দেশটির সরকার, তবে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বাশার বিরোধী সিরিয়া ন্যাশনাল কাউন্সিল। تقوم بها جماعات إرهابية مسلحة تسعى إلى توتير الأوضاع في البلاد وعرقلة। খেলার খবর। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদে আজ থেকে শুরু হয়েছে উন্মুক্ত বয়স ভিত্তিক মহিলা জিমন্যাস্টিক। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আক্তার ডলি ও সাধারণ সম্পাদিকা মাহফুজা আক্তার কিরণ সহ অন্যান্য কর্মকর্তারা। প্রতিযোগিতায় 8টি জেলা দলের সঙ্গে বিকেএসপির 45 জন জিমন্যাস্ট প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুটবল। ইংলিশ বার্কলেজ প্রিমিয়ার লিগে টটেনহাম নিউক্যাসল ইউনাইটেডের খেলাটি 2-2 গোলে ড্র হলেও সিরিয়াতে লাজিও 2-1 গোলে হারিয়েছে রোমাকে। জেমস পার্ক স্টেডিয়ামে টটেনহামের পক্ষে রাফায়েল ভেন ও জার্মেন এবং নিউক্যাসলের পক্ষে ডেম্বা বা ও সোলা আমিওবি গোলগুলো করেন। এদিকে সিরিয়াতে লাজিও পিছিয়ে পড়েও 2-1 গোলে হারিয়েছে রোমাকে। খেলার 5 মিনিটে পাবলোর গোলে এগিয়ে যায় রোমা। 51 মিনিটে হার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে 1-1 গোলে সমতা আনেন। খেলা শেষ বাঁশি বাজার আগে লাজিওর মিরোস্লাভ ক্লোসি গোল করলে জয় নিয়েই মাঠ ছেড়ে লাজিও। শেষ করছি দুপুর 1টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। অনশনরত বিনিয়োগকারীদের ডিএসির সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।
21 আগস্টের গ্রেনেড হামলার 2টি মামলায় আসামিদের অব্যাহতির আবেদনের উপর শুনানি চলছে। কাল বিএনপির উত্তরাঞ্চলমুখী রোড মার্চ সমাবেশের জন্য বগুড়ায় ব্যাপক প্রস্তুতি। দর্শক, 21 টেলিভিশনের সবশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখবার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।